সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ব্লগে কিছু কথা বলেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আর আশরাফ কায়সার যেমন করে সমালোচনা করলেন সরকার আসলে যেখানে খুব প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত সেখানে তেমনটা অ্যাক্টিভ নন, সেটা তাদের কথায় বোঝা গেল। সাংবাদিক মাসুদ কামাল বলছেন সরকারের একজন উপদেষ্টা তাকে ওনাকে উজিরে খামোখা আখ্যায়িত করে তার মানসিক অবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন তার বক্তব্যের কারণেই সরকার নিরপেক্ষ নয় বলে প্রমাণিত হয়েছে। তিনি উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী কেবল তারাই নির্বাচন করতে পারবে, যারা এই দেশের থাকবেন তারা বাংলাদেশপন্থীরাই কেবল এই দেশে থাকতে পারবেন। এবং তাতে করে সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে যে বিভাজনের কথা বলা হচ্ছে এই বিভাজন তো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল না, স্পিরিটের সঙ্গে যায় না। এই যে বাংলাদেশপন্থীর কথা বললেন উপদেষ্টা মাহফুজ আলম, আপনার কি মনে হয় তাদের সাথে তো কথাবার্তা হয় আপনাদের, বাংলাদেশপন্থীর সংজ্ঞাটা কি? বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের টেরিটরি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কমিটেড যারা, তারাই বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থীরা বাংলাদেশে নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশপন্থী যারা নয় তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, ভোটের রাজনীতি করতে পারবে না। এটা খুব সিম্পল হিসাব। এইখানে কিভাবে মাহফুজ আলমের যে বক্তব্য তার বিরোধিতা করা যায় সেটা আমি খুঁজে পাই না। এবারের যে আন্দোলন, এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের ছাত্র তরুণরা তারা বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপ, দিল্লির যে হস্তক্ষেপ, তার বিরুদ্ধে তারা শক্ত একটা প্রতিবাদ তারা জানিয়ে দিয়েছেন। এবং একই সাথে দেখেন জিনিসটা কি দাঁড়িয়ে গেল, বাংলাদেশপন্থী বা বাংলাদেশপন্থী নয়, এখন বেসিক্যালি যেটা দাঁড়িয়ে গেছে দিল্লিপন্থী। অর্থাৎ এই যে বাংলাদেশে বিগত 16টা বছর ধরে একটা ফেসিবাদী শাসন ছিল, পাকিস্তানপন্থীও শুনি। হ্যাঁ, পাকিস্তানপন্থীও হতে পারে, যেটা পাকিস্তানপন্থী হোক আর দিল্লিপন্থী হোক, কেউ বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতি তাকে সে হতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, বাংলাদেশপন্থী হতে হবে। এটা হলো মূল জায়গা। আমি যে কথাটা বলছিলাম সেটা দেখেন, এই 16টা বছর ধরে শেখ হাসিনা যে শাসন এখানে চালালেন, তিনি বললেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এবং আর একটা জিনিস ঘটলো যে বাংলাদেশে তিনি যখন হাজারের উপরে খুন করে যখন তিনি পালালেন কিন্তু এই ভারতেই, এবং সে ভারত তাকে কিন্তু এখনো পর্যন্ত তার মানে নিরাপত্তা বলেন, তার থাকার জায়গা বলেন, সবকিছু কিন্তু ম্যানেজ করতেছে ভারত সরকার বা ভারতের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা তার ব্যাপারে একমত হয়ে গেছে। এই যে জায়গাটি আছে, এই জায়গাটিতে কিন্তু এবারের আন্দোলন এবারের আন্দোলন কিন্তু এই আওয়ামী লীগ যে সরকার তারা যে ভারতের সাথে এত ওতপ্রোত একটা সম্পর্ক মেনটেন করে চলেছে, বাংলাদেশের ক্ষেত্রে তারা যে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে নেই, এটা অনেকগুলো চুক্তি আছে, সেগুলোর দিকেও দেখা যায়। আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপগুলো ছিল 14, 18 বা 24-এর যে নির্বাচনগুলো হয়েছে, তাতে এই আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা স্বৈরতন্ত্র কায়েম করলো, ফেসিবাদ কায়েম করলো, ভোট ছাড়া নির্বাচন করলো, সবকিছুর একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। এই সবকিছুর বিরুদ্ধে কিন্তু মানুষের একটা ক্ষোভের উদ্গীরণ ছিল এই আন্দোলনের সময়টাতে। সেই জায়গা থেকে কিন্তু মানুষেরা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানকে তো আপনারা এই সময়টাতে মুছে ফেলতে পারবেন না। এই স্লোগানের তো দাবি এটা যে বাংলাদেশপন্থীরাই বাংলাদেশে নির্বাচন করবে, এবং সে বাংলাদেশপন্থীদের জায়গা থেকে মাহফুজ আলম কিন্তু এই কথাটা বলেছেন, বিএনপি জামাতের কথা বলেছেন। কারণ এবারের যে আন্দোলন, সে আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপি জামাত এবং বামপন্থী অনেকগুলো সংগঠন তারা কিন্তু ছাত্রদের পাশে এসে তাদের কাতারে দাঁড়িয়েছেন। অতএব এখানে খুবই স্পষ্ট যারা দিল্লির সাথে এখনো সম্পর্ক রাখছে, এই যে আওয়ামী লীগ, তারা এখনো দিল্লিকে বলতেছে যে বাংলাদেশে তারা যেন আসে। ওই সময়টাতে তারা বলেছে যে যারা যেন তারা সেনা নিয়ে আসে বাংলাদেশে, এবং এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তারা তাদের অযাচিত হস্তক্ষেপগুলো কামনা করতেছে। নানাবিধ সময় দেখবেন তাদের নেতাদের বিভিন্ন কথাবার্তা। এটা যদি হতে থাকে তাহলে তো অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। পাকিস্তানপন্থী বলেন, দিল্লিপন্থী বলেন, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবং এবারের আন্দোলনে কেউ এই দেশে রাজনীতি করতে পারবে না। ফয়েজ আহমেদ, চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে, এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। আজকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। এটা সরকারের আসলে কেমন আচরণ বা কার মতো আচরণ যদি বলি? দেখুন, সরকারের কেমন আচরণ বা কার মতো আচরণ সেই জায়গায় যদি কথা বলতে হয় তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কোন পুলিশের আচরণ। এখন পর্যন্ত আপনারা ঠিক এই জায়গাটাও পরিবর্তন প্রত্যাশা করবেন, আবার এই যে পুলিশের যে রিফর্ম সেটার বিষয়েও আপনারা মনে করবেন যে এখন এটা দরকার নেই। এটা এক ধরনের আমি মনে করি সাংঘর্ষিক মনোভাব। তারপরেও এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে কদিন এই 5 মাস পার করলো ক্ষমতায়, আপনি দেখুন শত শত
দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় আসছে। এর মধ্যে অনেক ন্যায্য দাবি আছে, নিঃসন্দেহে মানুষ গত 16 বছর তার দাবি দেওয়া নিয়ে সামনে আসতে পারেনি, সেই মানুষগুলি আসছে। আবার অনেক সুপরিকল্পিত দাবি দেওয়ার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আমরা দেখেছি। এখন বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলি আছে সেগুলি মানুষের, যেটা রুমিন ফারহান আপা বলছিলেন যে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে, হসপিটালের রাস্তা বন্ধ করে দিয়ে, এটা তো হতে পারে না। বারবার এভাবে বন্ধ না করে দিয়ে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়া তা সঠিক চ্যানেলের মাধ্যমে পৌঁছান। সরকার আপনাদের ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে আন্তরিক। এইটা কিন্তু আপনি যখন এই জায়গাগুলিতে বারবার খুব নরম স্বরে এই জায়গাটা বলা হচ্ছে, ইতিবাচক ভঙ্গিতে বলা হচ্ছে, সেটা আবার কেউ সরকারের খুব দুর্বল, সরকার অনেক দুর্বল, সরকার কঠোর হতে পারছে না, এভাবেও আখ্যায়িত করছে। সব বাস্তবতায় আছে। কিন্তু এই যে শিক্ষকদের, কখনো ছাত্রদের, কখনো রিক্সা শ্রমিক, কখনো আনসার, বিভিন্ন ফর্মে নানানজন আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিচ্ছে, একই সঙ্গে কিন্তু সরকারের এই দায়িত্ব যে জনগণের যান চলাচল নিশ্চিত করার জন্য পথঘাট খোলা রাখা, সেটা আপনি একটা পর্যায়ের কথা বলছেন লাঠিচার্জের যেই ফর্ম, সেটা কোন জায়গা থেকে শুরু হয়? স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, আপনারা সারাদিন খবরে দেখিয়েছেন, স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, সেটা হয়নি, কাজ করেনি, তারপর পুলিশ কঠোর হয়েছে। এখন এই কঠোর হওয়ার ক্ষেত্রে আমরা মনে করি সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক যে এই কঠোর হওয়ার পদ্ধতিটাতে পরিবর্তন আসা জরুরি। সেই পরিবর্তন আসা জরুরি জন্যই পুলিশের একটা রিফর্ম দরকার। পুলিশ এভাবে কিভাবে মব কন্ট্রোল করবে, কিভাবে রায়ট কন্ট্রোল করবে, সেই জায়গাগুলিতে নতুন করে প্রশিক্ষণের কোনো ক্ষেত্রে দরকার হতে পারে। সেই জায়গাগুলিতে সময় দিতে হবে, সেই জায়গাগুলিতে আইন কানুন সংস্কার করে সেই জায়গাগুলি নিশ্চিত করতে হবে, সেই জায়গাটা আসতে হবে। তবে সবার কাছে প্রধান উপদেষ্টা বারবার করে বলেছেন, আপনাদের যে কোনো দাবি দেওয়া যদি থাকে সেটা আপনারা প্রপার চ্যানেলে পাঠান, সেটা সেই ন্যায্য দাবিগুলি পালনের ক্ষেত্রে সরকার আন্তরিক। আমরা উপদেষ্টাদের সঙ্গে কাছাকাছি থেকে যতটা দেখি তার চেয়ে বেশি দেশের মানুষ দেখে। আপনি দেখেন, নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান কিন্তু একেবারেই পরিষ্কার। সে জায়গায় রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া প্রতিনিয়ত দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলি যেভাবে নির্বাচন নিয়ে পাবলিক মিটিংয়ে অথবা তাদের বিভিন্ন প্রোগ্রামে কথা বলছেন, উপদেষ্টা পরিষদের সঙ্গে অথবা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, ক্ষণে ক্ষণেই সেই আলাপটা হচ্ছে, কিন্তু সে সময় এমন কোনো বিষয় আসে না যাতে চুল খাড়া হওয়ার মতো কোনো ঘটনা ঘটে। কারণ সরকারের দিক থেকে খুবই পরিষ্কার, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে সংস্কারের প্রস্তাবগুলি সরকারের কাছে ইতিমধ্যে এসেছে, সেই সংস্কারের প্রস্তাবগুলি নিয়ে আগামী মাসের মাঝামাঝি থেকে সংলাপ শুরু হবে রাজনৈতিক দল সহ অন্যান্য যারা অংশীজন আছে তাদেরকে নিয়ে। সেই সংলাপে যদি ন্যূনতম সংস্কার নিয়ে নির্বাচনের পথে যেতে হয়, সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন। আর যদি আরেকটু বেশি সংস্কার প্রয়োজন মনে করে পক্ষগুলো, সেক্ষেত্রে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। এই জায়গাটা থেকে এখন পর্যন্ত সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কেউই সরে এসেছেন এমন কোনো নজির নেই। সুতরাং নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো এই ধরনের কনফিউশন নেই। রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব রাজনীতি আছে, তাদের রাজনীতির একদমই যদি আমরা বলি প্রধানতম টার্গেট সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। সুতরাং রাজনীতিকে জারি রাখার জন্য তাদের দিক থেকে নির্বাচন নিয়ে একটু বেশি কথা হবে, তারা নির্বাচন নিয়ে কথা বলবেন। তাদের যারা সম্ভাব্য প্রার্থী, তাদের যারা সম্ভাব্য ভোটার, তাদেরকে নানানভাবে ভোটমুখী করার একটা প্রবণতা থাকবে। সে জায়গা থেকে আমি মনে করি এটা স্বাভাবিক। এটা আপনি পলিটিক্যাল রেটরিক মনে করছেন? রেটরিক ঠিক বলছি না, রাজনৈতিক দলগুলি তাদের রাজনীতির স্বার্থেই নির্বাচন নিয়ে কথা বলছে।